জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ আব্দুল্লাহ ৩ মাস পর গতকাল বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে মারা গেছেন। তার দাফন আজ শুক্রবার সকাল 11টার দিকে সম্পন্ন হয়েছে। এর আগে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন তাকে গার্ড অফ অনার দেয়। পরে যশোরের বেনাপোলে তার নানা বাড়ির পারিবারিক কবরস্থানে নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ। এর আগে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে আব্দুল্লাহর মরদেহ ঢাকা থেকে গ্রামে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয় স্বজনদের আহাজারি আর শোকে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। গত 5 আগস্ট রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ নিহত হবার পরও অনেক সাংবাদিক টিভি টক শোতে আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং তেলবাজি করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণের দাবিও জানান তিনি। উপদেষ্টা নিয়োগেও অসন্তুষ্ট প্রকাশ করেন। বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে প্রথমে শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে পরিবারের খোঁজ খবর নেন তিনি। তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং শহীদ আবু সাঈদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ আবু সাঈদ তার শাহাদাতের পরেও টকশোতে এই সমস্ত তথাকথিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাঈদ সে দুষ্কৃতিকারী ছিল। এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে। কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছেন, এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে। সকালে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামের রুকন সম্মেলনে নতুন জেলা আমিরের শপথ ও দলীয় সদস্য সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোষর রয়েছে। সুতরাং পুলিশ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বিভিন্ন জায়গায় সংস্কার ছাড়া নির্বাচন হলে 14, 18 ও 24-এর মতো নির্বাচন হবে। সরকারকে অস্থিতিশীল করতে বহু ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। অনেক মালিকপক্ষ পরোক্ষভাবে শ্রমিক অসন্তোষ এর পেছনে দায়ী থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে আশুলিয়ার বলিভদ্র এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির ব্যানারে ছাত্র শ্রমিক যৌনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, শিল্প কারখানা নৈরাজ্য প্রতিহত ও আন্দোলনে হত্যাকারীদের গ্রেফতারে আলোচনা শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এই সময় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, অরবিন্দ ব্যাপারী বিন্দু উপস্থিত ছিলেন। 3 মাস 10 দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আজ সকাল 9টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। দীর্ঘ 3 মাস 10 দিন বন্ধ থাকার পর আজকে দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। পার্কের প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেই জানেন না পার্কটি খুলে দেওয়া হয়েছে, যার কারণে দর্শনার্থীর সংখ্যা কম। সাফারি পার্কে বিভিন্ন বেষ্টনীতে উন্মুক্ত অবস্থায় রয়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, হাতি, ময়ূর ও বিভিন্ন প্রজাতির পাখি সহ নানা ধরনের প্রাণী। এতদিন বন্ধ ছিল, অনেকদিন থেকে প্ল্যান ছিল আসার, ভালো লাগছে। বন্ধ ছিল সাফারি পার্ক, আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। আস্তে আস্তে আসা শুরু করেছে এবং আমরা আশা করতেছি সামনের সিজন এবং দিন দিন দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং পার্কটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হবে এই আশা করছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে
পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী রাস উৎসব ও মেলা। শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই মিলন মেলা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শত বছর ধরে চলে আসা এই রাস উৎসব প্রতি বছর নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে পালিত হয়ে আসছে। এবারও বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুবলার চরের আলোর কোলে রাস পূজার জন্য অস্থায়ী রাস মন্দির নির্মাণ করা হয়েছে। এদিকে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব ও পুণ্য স্নান উপলক্ষে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। সুন্দরবনের হরিণ শিকারী সহ অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও তীর্থযাত্রী দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছেন তারা। আমরা এই নতুন আইসে রাস মেলা স্নান করতে 3 দিনের উপলক্ষে আসছে, প্রথম আজকে মেলাটা হচ্ছে, আরম্ভ শুরু হচ্ছে আর কি। চুরি মালার কাছে ভিতরে দোকান দেব আমি এই জন্য আসছি। রাস মেলার উপলক্ষে দীর্ঘ 23 বছর ধরে এই দুবলার চর মানে আমি আসা যাওয়া করি। কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে এবং প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল। জয়পুরহাটে ব্যাটারি চালিত রিকশা চালক দিলীপ চন্দ্র হত্যা মামলায় 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ইনামুল হোসেন, ইমাম আলী। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তারা। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহিদ আল মামুন জানান, এই ঘটনায় 6 ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার চানপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশা সহ 2 জন যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভোলার দৌলতখান উপজেলার অভিযান চালিয়ে 10টি হাতবোমা ও 1টি আগ্নেয়াস্ত্র, 4টি দেশীয় ধারালো অস্ত্রসহ 3 সহোদর ভাইকে আটক করেছে কোস্টগার্ড। সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। এর আগে গতকাল ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সন্ত্রাসীদের ও জব্দকৃত সকল আলামত সহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। আজ ঐতিহাসিক 15 নভেম্বর। 17 বছর আগের আজকের দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে লণ্ডভণ্ড করে দিয়েছিল বরগুনা সহ উপকূলীয় জেলাগুলো। প্রাণ হারিয়েছিলেন 1345 জনেরও বেশি। এদিনের কথা মনে করলে আজও আতঙ্কে ঘিরে ধরে উপকূলবাসীদের মনে। তীরের মানুষ আশার বসতি গড়ে তুললেও সিডরের ক্ষতচিহ্ন আজও প্রান্তিক জনপদে। দীর্ঘ সময় পার হলেও দুর্যোগ মোকাবিলায় হয়নি টেকসই কোনো সমাধান। শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। আজ থেকে 17 বছর আগে 5 মাত্রার ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। হাজারো মৃত্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে ঘরবাড়ি। বেড়িবাঁধ সহ গবাদি পশুকে ভাসিয়ে নিয়েছে সিডর। সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম ঘূর্ণিঝড়টিকে সে সময় ব্যাখ্যা করেছিল এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অব হারিকেন উইন্ডস হিসেবে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর উপকূল জুড়ে যে ক্ষতচিহ্ন রেখে গেছে তা আজও ভোলেনি প্রান্তিক মানুষ। মনে করে দুনিয়ায় বিদেয় যায়। আমার মা এবং আমার ছেলে মেয়ে এবং ভাগ্নে দুইটা 5টা লোক আমার হারিয়ে ফেলেছি। 5 ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর থেকে প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে পড়া জেলা বরগুনায় বিদেশি দাতা সংস্থাগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এনজিওর কার্যক্রম শুধু ছবি তোলা বা ভিডিও উপস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে ওইতে আর কি 8 সেকেন্ডে ওড়া ধরছি, এর মধ্যে আর কি ওই যে পানি গিয়া দেখি পানি 1 মিনিটের মধ্যে পানি গড়ে উঠতে গেছে। বিষখালীর বুকে জেগে ওঠা পর্যটন সম্ভাবনাময় স্থান মাঝের চর। সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে লাশের স্তূপে পরিণত হয় চরটি। 15 নভেম্বর সিডর রাতে যখন আঘাত হানবে তার ঘণ্টাখানেক আগে হঠাৎ করে 10 নম্বর মহা বিপদ সংকেত জারি করা হয়। তো মানুষ তখন দৌড়দৌড়ি ছোটাছুটি শুরু করেছে, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। অনেকে আশ্রয়কেন্দ্র যেতে পারেনি, তার আগেই ঝড়টা শুরু হয়ে গিয়েছে। আমরা অনুরোধ জানাবো পরবর্তী পর্যায়ে দাতা সংস্থাগুলো এটা স্বচ্ছতার জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সহায়তা পায়
সেই জন্য স্থানীয় নাগরিক সংগঠন এবং নাগরিকদের বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদেরকে যাতে এই কর্মসূচির সাথে সম্পৃক্ত করা হয়। এদিকে জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে ধীরগতি, কোনো স্থান সিডরের পর থেকে রয়েছে অরক্ষিত, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান রয়েছে প্রকল্পের কাজ। এছাড়া আমরা যখন কোনো ঘূর্ণিঝড় বা কোনো তৎক্ষণাৎ সমস্যা দেখা দেয় আমরা এমার্জেন্সি বাজেটের আওতায় কাজ করে থাকি। তা আমাদের হাতে কিছু জিও ব্যাগও রয়েছে, প্রায় 8000 জিও ব্যাগ রয়েছে। তা আমাদের যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা তৎক্ষণাৎ কোনো প্রয়োজনে আমরা ওগুলো থেকে সেই চাহিদা মিট আপ করতে পারবো। এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শক্তিশালী পুনর্বাসন কাঠামো নির্মাণ প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। শুধুমাত্র কার্যক্রমের মাধ্যমে না, জনমানুষের জীবন জীবিকাকে সহিষ্ণুভাবে রূপান্তর করতে হবে, যাতে করে তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেরা টিকে থাকতে পারে। SM আরিফ, মাই টিভি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম রাউজানে বিএনপি ও নগরীর বাকলিয়া যুবদলের 2 গ্রুপে রাতভর সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। গতকাল রাউজানের নোয়াপাড়া ও বাকলিয়ার এক্সপ্রেস রোডে আলাদা আলাদা এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাউজানের বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতরাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় 2 নেতার সমর্থকরা। এই ঘটনায় 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। পরিস্থিতি মোকাবেলায় 2 এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা এবং মেয়ররা মিলে যে দুর্নীতি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের চকবাজার কাঁচা বাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে মেয়র মন্তব্য করেন। মেয়র চকবাজার ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে তাদের কাজের পারফরমেন্স জানতে চান। এরপর মেয়র চকবাজার এবং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের বিভিন্ন সড়কে বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কের অবস্থা সরজমিনে পরিদর্শন করেন এবং এলাকাবাসীর কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এই সময় মেয়র ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন। সেখানে 25টা দোকান থেকে অলরেডি 10 থেকে 12 কোটি টাকা লোপাট হয়ে গেছে। কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে, আমি একে একে সব দেখতে পাচ্ছি। গত 5 আগস্ট মহেশখালীতে লুট হওয়া পুলিশের 2টি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 22 রাউন্ড গুলিসহ কুখ্যাত ধূর্ত ও মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালীর কালমার ছড়া এলাকায় কোস্টগার্ড পূর্ব জোনের 2 দল বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এই সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ। বিগত 5 আগস্ট পুলিশ বাহিনী থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, 22 রাউন্ড গোলা তাজা গোলা, 2টি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল এবং ধারালো অস্ত্র উদ্ধার করি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2024 সালের HSC পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে 1846 জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে 101 পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে GPA 5 পেয়েছে আরও 61 পরীক্ষার্থী। এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন 22,324 জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক AM মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, HSCতে পুনর্নিরীক্ষণের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে, তবে এবার ফেল থেকে GPA 5 কেউ পায়নি। উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি 71 শিক্ষার্থী। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সুবিধা সহ পথের দাবি নামে ওয়াশ ব্লক চালু হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশের উদ্যোগে প্রায় 1,30,00,000 টাকা ব্যয় এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। গতকাল বিকেলে এটি উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। পর্যটকদের জন্য এবং চট্টগ্রামবাসীর জন্য সকলের জন্য এখানে উন্নত পার্ক এবং বিভিন্ন সুবিধাদি গড়ে তুলতে চায়, যাতে এটি বিশ্বের অন্য পর্যটন নগরীর মতো এই চট্টগ্রাম
যেন বিশ্ববাসীর কাছে এবং দেশের কাছে আরও বেশি সুন্দর এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে এবং এটা টেন্ডার প্রক্রিয়া। জামালপুরের মহেশপুর কালীবাড়িতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাকির হোসেন নামের এক যুবককে। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার সৈয়দ শরফিকুল ইসলাম ও এই আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে গতকাল মহেশপুর কালীবাড়ি মন্দিরে দেশীয় অস্ত্রের আঘাতে 6টি প্রতিমা ভাঙচুর করে জাকির হোসেন। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার সহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই সকালে তথ্য জানায় সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এই সময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, বেশ কিছু গোলাবারুদ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন মনির হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেডবাড়ি গ্রামের মোহাম্মদ আব্দুল বাসিরের ছেলে। ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন জানান, মনির হোসেন 14 নভেম্বর ভর্তি হন এবং গত রাতে মারা যান। তিনি এক্সপেন্ডেড প্রসারিত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় 12 জন ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে 1 জন শিশু, 4 জন মহিলা, 18 জন পুরুষ সহ মোট 23 জন ভর্তি আছেন বলে জানান তিনি। চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে 4 মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোবাইল, চাপাতি, চাকু, গাঁজা ও দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ সাইদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এই ঘটনায় থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকার ধামরাইয়ে অনুমোদনবিহীন অবৈধভাবে গড়ে ওঠা 2টি ইটভাটাকে 5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে মেসার্স আমিনা ব্রিক্স ও মেসার্স সান ব্রিক্স কার্যক্রম পরিচালনা করে ইট প্রস্তুত করে আসছিল। তাই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভাটা 2টি কার্যক্রম বন্ধ করে দেওয়া সহ 2টি ভাটাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় 2 ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 379 বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে 30,000 টাকা জরিমানা ও 269 বস্তা সার জব্দ ও আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে 10,000 টাকা জরিমানা ও 110 বস্তা সার জব্দ করা হয়। এলাকার গারো বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। মুন্সিগঞ্জে অটো চালককে নির্মমভাবে হত্যার মামলায় 3 আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মুসা সরকার, নজরুল ফরাজি, সবুজ চৌকিদার। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা কসবায় 600 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুলিশ। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, গতকাল উপজেলার ব্রাহ্মণ গ্রামে রেল ক্রসিং এলাকায় এসআই কামাল হোসেন, এএসআই মাসুদ সরকার, সঙ্গীর ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 600 পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ সহ হাসিবুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদক বিরোধী আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী পৌরসভা শাখার উদ্যোগে সকালে এই সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার আমিরুল রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন, উপজেলা আমির আফতাব উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে 2 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজি সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন। এই ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিকে দায়ী করে গত 10 নভেম্বর সংবাদ সম্মেলন করেন গ্রেফতারকৃত বিএনপি নেতার স্ত্রী সুরাইয়া আক্তার অনু। শুক্রবার মির্জাগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু উল্লেখ করেন, যৌথ বাহিনীর কাজে বিএনপি নেতার স্ত্রী তার সম্পৃক্ততা নিয়ে ও তাকে জড়িয়ে তিনি সাংবাদিকদের বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু, ফারুক মুন্সি, আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক HM শামীম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা রয়েছে, এই ধারণাগুলো থেকে বের হওয়ার চেষ্টা করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কারিকুলাম পরিবর্তন করতে যাচ্ছে, যাতে দেশের বাইরে ও ভেতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটরা ভালো চাকরি পায় তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। গতকাল টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বরিশালের গৌর নদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌর নদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুরে বিএনপির চেয়ারপারসন M জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে অশোক কাঠি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা M জহির উদ্দিন স্বপন। গাইবান্ধায় আইনগত সহায়তা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র মত বিনিময় সভার আয়োজন করে। গতকাল সংস্থার গাইবান্ধা উন্নয়ন এলাকা কার্যালয়ে জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ কুদরতি খোদা, জেলা লিগ্যাল এইড অফিসার মাসুমা খানম জুথি, প্রশিক্ষার উপপরিচালক মোকাররমুজ্জামান সামাদ সহ অন্যান্যরা। গাইবান্ধা নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য 121টি দরিদ্র পরিবারকে রেড কার্ড দেওয়া হয়েছে। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা পৌরসভার দরিদ্র পরিবারের জন্য রেড কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় সরকারের বিভাগের উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, সিভিল সার্জন ডাক্তার কানিজ সাদিহা, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সর্দার, ESDO এর প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেরপুর ডায়াবেটিক সমিতি এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি করা হয়। পরে ডায়াবেটিক সমিতির সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হাসান ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন। ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাক আহমেদ। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় নবাগত বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেছেন। পরে 15 নভেম্বর থেকে 22 নভেম্বর
টাউন হলে চত্বরে অনুষ্ঠিতব্য বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়। এই সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কার্যালয় থেকে ঘূর্ণিঝড়ের রেমালের ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। সকালে উপজেলা কার্যালয় থেকে ইউসিবি ব্যাংকের একখানা চেক, ৫,০০০ টাকা ও এক বান্ডিল ঢেউটিন জনপ্রতি বিতরণ করা হয়। এই সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বেতাগী ক্রীড়া প্রেমিক, ছাত্র সমাজ, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ন্যায্য মূল্যে ও সঠিক ওজনে নিরাপদ পণ্য প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জয়পুরহাটের বাজার মনিটরিং করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের কাঁচা মরিচ, তেল, মুরগি, মাছ, মাংস ও মুদি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি। এই সময় ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করে ও বাজার বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ক্যাবের জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা। সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে গরু মাংস কিনতে পারে সে লক্ষ্যে বরিশালের গরু নদীর 3টি বাজারে 600 টাকা কেজি দরে গরু মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদের উদ্যোগে সকালে অশোকাঠি বাজারে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান। এই সময় উপজেলার টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার রাজীব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের স্মরণে ভোলার সর্বত্র বৈষম্য দূরীকরণ ও মানবাধিকার সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভোলা শহরের আনাস বিন মালিক রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্স হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় বন্ধুজন পরিষদের সম্পাদক মিয়া ইউসুফের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা জেলা বার সমিতি সাবেক সভাপতি সালাউদ্দিন, জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা জেলা সমন্বয়ক ও ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলে বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলার ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্কাউটসের নেতা বিশিষ্ট ক্রীড়াবিদ আশিকুর রহমান মিকু, জেলা সম্পাদক ও প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান সহ জেলার স্কাউটসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহে 25 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ভোর 5:30টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে ময়মনসিংহ ট্রাই অ্যাথলেটস আয়োজিত ম্যারাথন শুরু হয়ে নগরীর প্রধান সড়ক সুতিয়াখালী, ভাবখালী ও কাঁচারি বাজার প্রদক্ষিণ করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়। দেশের নানা বয়সী 4 শতাধিক অ্যাথলেট ম্যারাথনে অংশগ্রহণ করেন। এতে প্রতিযোগিতা শেষে দেশ সেরা অ্যাথলেটস, এভারেস্ট জয়ী ও আলট্রা রানার বাবর আলী, আরিফুর রহমান, বেলাল সহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ব্রাহ্মণবাড়িয়া লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়ালের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা, ডায়াবেটিক্স পরীক্ষা, দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল সেলাই মেশিন, হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ, খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের রামকানাই হাই একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন হানিফ। লায়ন ক্লাব অফ ঢাকা ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট পরিমল বন্ধু বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি লায়ন ডাক্তার বশির উল্লাহ সহ অন্যান্যরা।
ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে দিনব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি। ক্যাম্পেইনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এই সময় সংগঠনটির সভাপতি আসলাম হোসেন নাহিদ, উপদেষ্টা মশিউর রহমান, মাই টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নড়াইলে দেলোয়ার হোসেন দিলু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আকাশে বেলুন ফেস্টুন উড়িয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এগিয়ে চলো ফুটবল একাডেমি নড়াইল বনাম খুলনা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। তীব্র প্রতিদ্বন্দ্বিতা খেলায় খুলনা ফুটবলে খেলোয়াড় কল্যাণ সমিতি 1-0 গোলে জয়লাভ করে। নড়াইলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান মিকুর সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বত শীল, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।